হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। পর্যায় বৃত্তগতি লেকচার 6-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। আর একটু দ্রুত চলে আসো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা দ্রুত এই ক্লাসটা শুরু করে দিব। সো প্রিভিয়াস ক্লাসে তোমাদের এখানে একটা ম্যাথ আমি শুরু করছিলাম। সো প্রথম কোয়েশ্চেনটা করানোর সময় ইলেকট্রিসিটি চলে যায়, সো এটা কন্টিনিউ করা হয় নাই। সো আজকে আমরা ওই ক্লাসটা নিয়ে ওই ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। সো সবাই সব কিছু ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, আর হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা জানাও। আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, ওকে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিব। দেরি না করে। ওকে, সো আশা করতেছি সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সো এখানে দেখো, একটু দেখো এখানে আমরা একটা পেন্ডুলাম দেখতে পাচ্ছি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। অনেক সময় আসে, বোর্ডের মধ্যে আসে, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনও চলে আসে। সো একটু সবাই মনোযোগ সহকারে দেখো, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা তোমার সিম্পল পেন্ডুলাম, তার কৌণিক বিস্তার দেওয়া আছে 4 ডিগ্রি। আর এখানে দেওয়া আছে হচ্ছে, এটা 1 মিটারটা কেটে দাও। আচ্ছা, কৌণিক বিস্তার দেওয়া আছে হচ্ছে 4 ডিগ্রি। সো দুইটা কন্ডিশন দেখানো হলো, একটা হচ্ছে ম্যাক্সিমাম পজিশন বা সাম্যাবস্থা, আর একটা হচ্ছে মিনিমাম পজিশন মানে ম্যাক্সিমাম পজিশন বা সর্বোচ্চ অবস্থা, আর একটা হচ্ছে মিনিমাম পজিশন বা সাম্যাবস্থা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভূমি বা সারফেস, বা ভূমি। সো এখানে তুমি লিখে রাখতে পারো ভূমি। সো একটা জিনিস একটু দেখো, এই দোলকটা সাম্যাবস্থা থেকে 1 মিটার উঁচায় আছে, পুরো দোলকটা সাম্যাবস্থা থেকে 1 মিটার উঁচুতে আছে। আর এই যে এখানে তোমার দোলকের সাম্যাবস্থান হতে 2 মিটার দূরে একটা ঝুড়ি রাখা আছে। এটা হচ্ছে একটা ঝুড়ি। সো ঝুড়িটার উচ্চতা দেওয়া আছে কত? 0.15 মিটার। ওকে, সবকিছু দেওয়া আছে। এই যে সরল দোলকটা যে ববটা ক্যারি করে, ওই ববটার ব্যাস দেওয়া আছে 1 সেন্টিমিটার, ববের ভর দেওয়া আছে 100 গ্রাম, আর সুতার দৈর্ঘ্য মানে যেই সুতা দিয়ে সরল দোলকটাকে বাঁধা হলো ওই সুতাটার দৈর্ঘ্য দেওয়া আছে 99.5। এটা হচ্ছে সেন্টিমিটার, এটা মিটার না, এটা হচ্ছে 99.5 সেন্টিমিটার। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ববটির সর্বোচ্চ কৌণিক বেগ কত? আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ববটির সর্বোচ্চ কৌণিক বেগ, ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সাম্যাবস্থা অতিক্রম করার সময় সুতা ছিঁড়ে গেলে ববটা এখান থেকে কোথায় যাবে? সাম্যাবস্থানের দিকে যাবে। অ্যান্ড সাম্যাবস্থা অতিক্রম করার সময় যদি সুতাটা ছিঁড়ে যায় তাহলে বলা হচ্ছে ববটা ঝুড়িতে পড়বে কিনা। সো কোয়েশ্চেনটা খুবই কনসেপচুয়াল। সো চলো আমরা একটা একটা করে সলভ করি। ফার্স্ট অফ অল, এখানে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, তুমি ভ্যালুগুলো একটু লিখো। সো কি দেওয়া আছে? ববের ব্যাস দেওয়া আছে, এটা হচ্ছে ডি। সো প্রথম এটাকে তুমি 1 নাম্বার দাও। 1 নাম্বারটা সলিউশন করতেছি আমরা। সো 1 নাম্বারটা সলিউশন দেখো, আমাদের কি দেওয়া আছে? আমাদের ডি দেওয়া আছে হচ্ছে কত? 1 সেন্টিমিটার। সো আমাদের ব্যাসার্ধ কত হবে? আর ইকুয়াল হচ্ছে 1/2 সেন্টিমিটার, মানে হাফ সেন্টিমিটার। ওকে, সো 0.5 সেন্টিমিটার, 0.5 ইন্টু tan ইনভার্স 2 মিটার। আর আমাদের সুতার দৈর্ঘ্য মানে স্মল এল এর ভ্যালু দেওয়া আছে কত? 99.5 সেন্টিমিটার। সো দ্যাট ইজ 99.5 ইন্টু tan ইনভার্স 2 মিটার। সো আমাদের যদি কার্যকরী দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? সুতার দৈর্ঘ্যের সাথে ববের ব্যাসার্ধ যোগ করে দিতে হবে, কারণ আমরা সবাই জানি ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধটাই হচ্ছে কি? কার্যকরী দৈর্ঘ্য। আর ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধের মধ্যে কে থাকে? একটা সুতা থাকে আর ববের ভার কেন্দ্র থাকে। সো দেখো, এল এর ভ্যালু হচ্ছে কত? 99.5 ইন্টু tan ইনভার্স 2 প্লাস এটা হচ্ছে কত? 0.5 ইন্টু tan ইনভার্স 2। আমরা মিটারে কনভার্ট করলাম। ওকে, সো এই দুইটা জিনিস যদি আমরা ক্যালকুলেট করি, 99.5 ইন্টু tan ইনভার্স 2 প্লাস 0.5 ইন্টু tan ইনভার্স 2, এই দুইটা জিনিস ক্যালকুলেট করলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য চলে আসলো 1 মিটার। সো আমাদের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে কত? আমাদের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আচ্ছা, সো এখন আমাদের এখানে বিস্তার কত? আমাদের এখানে বিস্তার বের করতে হবে। সো প্রিভিয়াস ক্লাসে বিস্তারটা শুরু করছিলাম, ওখানে চলে গেছিল। সো দেখো বিস্তার কত, দেখো
আচ্ছা দেখো, সো বিস্তার কত, দেখো বিস্তার, আমাদের বিস্তার বের করতে হবে এ ইকুয়াল হোয়াট। আচ্ছা এখানে আমাদের যে বিস্তারটা দেওয়া আছে এই বিস্তারটা হচ্ছে আমাদের কৌণিক বিস্তার। ওকে, এই বিস্তারটা হচ্ছে কি কৌণিক বিস্তার, এখানে 4 ডিগ্রি দেওয়া আছে। সো কৌণিক বিস্তার থেকে আমাদের কি বের করতে হবে, রৈখিক বিস্তার। সো রৈখিক বিস্তার কি, রৈখিক বিস্তার হচ্ছে সে সাম্য অবস্থা থেকে কত দূরত্ব অতিক্রম করছে। রৈখিক বিস্তার হচ্ছে সাম্য অবস্থা হতে ববটা কত দূরত্ব সর্বোচ্চ অতিক্রম করেছে। ওকে, তাহলে এখন দেখো এই যে এখান থেকে সে কতটুকু গেছে, রৈখিকভাবে এই যে এতটুকু গেছে, সো এটাই হচ্ছে আমাদের বিস্তার। ওকে, এই যে এতটুকু পর্যন্ত দূরত্ব সে অতিক্রম করছে, এটাই হচ্ছে আমাদের বিস্তার। সো এই জিনিসটাই আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এখন আমি যদি এটাকে একটা যদি সার্কেল চিন্তা করি, এই জিনিসটাকে আমি যদি একটা সার্কেল চিন্তা করি, সো সাপোজ দিস ইজ এ সার্কেল, তুমি কনসিডার করে নাও সার্কেল, তখন কিন্তু আমার এই জিনিসটা দেখো, সার্কেল যদি কনসিডার করে নাও তখন আমার এই যে এলটা, ক্যাপিটাল এলটা হয়ে যাবে আমাদের রেডিয়াস, রাইট? সো এখন আমরা একটা ফর্মুলা জানি, এই জিনিসটাকে যদি তুমি থেটা হিসেবে ধরে নাও, থেটার ভ্যালু হচ্ছে কত, 4 ডিগ্রি। সো আমরা একটা ফর্মুলা জানি না। আচ্ছা এই জিনিসটা কি, এই যে এই জিনিসটা হয়ে যাবে বৃত্তের চাপ, রাইট? এটাকে ধরে নাও এস। সো আমরা সবাই জানি এস ইকুয়াল টু কত, আমরা সবাই জানি থেটা ইকুয়াল হচ্ছে এস বাই কত, আর। ওকে, থেটা ইকুয়াল হচ্ছে কত, এস বাই আর। সো এখানে আমাদের এস এর ভ্যালুটা যদি বের করি, এস ইকুয়াল হচ্ছে কত, আর থেটা, রাইট? এস ইকুয়াল হচ্ছে কত, আর থেটা। সো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, আর মানে এখানে কি, আর মানে হচ্ছে এখানে এল। আমাদের বৃত্তের ব্যাসার্ধটা এখানে অ্যাকচুয়ালি কি, আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা, বিকজ এটাকে এই যে এই ঝুলন বিন্দুকে সেন্টার আপ করে কিন্তু আমরা সার্কেলটা বানাইছি, তাই না? এই ঝুলন বিন্দুকে সেন্টার আপ করেই কিন্তু আমরা সার্কেলটা বানাইছি। সো এল এর জায়গায় হবে এল, এল থিটা। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার জানো? সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও, হ্যাঁ? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা এই যে দেখো আমাদের বিস্তারটা এখানে আমাদের কৌণিক বিস্তার, এই যে দেখো থেটার ভ্যালুটা একটু দেখো, সবাই একটু থেটার দিকে খেয়াল করো। আমাদের থেটার ভ্যালুটা এতই ছোট, 4 ডিগ্রি, এতই ছোট, তাহলে আমাদের এই যে আমাদের চাপ যা যে কথা, আমাদের বিস্তার কিন্তু একই কথা। বিকজ আমরা এই যে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এরকম এই যে কার্ভড লাইন, এই জিনিসটা হচ্ছে কার্ভড লাইন, আর এই জিনিসটা হচ্ছে লিনিয়ার লাইন, তাই না? বাট দেখো এখানে আমাদের এই যে লিনিয়ার, যেটা রৈখিক, যেটা কৌণিক বিস্তার, কৌণিক বিস্তারটা অত্যন্ত ছোট হওয়ার কারণে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি সেম। সো আমরা চাপ সমান কি লিখতে পারি, চাপ সমান আমরা চাইলে বিস্তার লিখতে পারি। সো এস সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, বিকজ থেটার মান খুব ক্ষুদ্র হওয়ায় এই যে এই বৃত্তচাপটা আর এই লিনিয়ার লাইনটা কিন্তু একই হয়ে যাবে। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। সো দেখো আমরা এস এর জায়গায় কি লিখতে পারি, এ লিখতে পারি। সো এল ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এল থিটা। সো এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, যেটাকে ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তটা আঁকছি, আর থিটা হচ্ছে কি, এই যে আমাদের রৈখিক কৌণিক সরণটা, মানে কৌণিক বিস্তারটা। সো দেখো এল এর ভ্যালু হচ্ছে কত, এল এর ভ্যালু একটু আগে আমরা বের করছি 1 মিটার, আর থেটার ভ্যালু কত, 4 ডিগ্রি। সো 4 ডিগ্রিকে আমরা 4 ডিগ্রিতে রাখতে পারবো না, আমরা যেহেতু রৈখিক বিস্তার হিসাব করতেছি, কৌণিক বিস্তার রাখলে কিন্তু 4 ডিগ্রি ডিগ্রিতে, বাট রৈখিক বিস্তার যখন আমরা হিসাব করব তখন আমাদেরকে ভ্যালুগুলা রেডিয়ানে কনভার্ট করতে হবে, রাইট? সো আমরা ভ্যালুগুলা রেডিয়ানে কনভার্ট করে নিই। সো 4 ইন্টু, আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সনের সূত্র হচ্ছে পাই বাই 180। ওকে, সো 4 পাই বাই 180, রাইট? সো 4 ইন্টু পাই বাই 180 রেডিয়ানে চলে গেল। সো এখন আমরা যদি ক্যালকুলেট করি 4 পাই ভাগ কত, 180, এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের বিস্তার চলে আসে 0.069 মিটার। সো 0.069 মিটার। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো, 0.089 মিটার। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, 0.069। সো তুমি চাইলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.07 মিটার লিখতে পারো, এটাকে তুমি চাইলে অ্যাপ্রক্সিমেটলি 0.07 মিটার। সো আমাদের বিস্তার হচ্ছে কত, 0.07 মিটার। এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো বিস্তার বোঝার পর আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এই সরল দোলকটার
আরেকটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক বের করতে হবে, সেটা হচ্ছে দোলনকাল। সো চলো আমরা সবাই জানি টি ইকুয়াল টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। ওকে, সো আমরা দোলনকালটা বের করে ফেলি। টোয়াইস পাই রুট ওভার এল এর ভ্যালু হচ্ছে কত 1, জি এর ভ্যালু হচ্ছে 9.8। সো এই জিনিসটা ক্যালকুলেট করো, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, দোলনকালটা বের করে নাও। টোয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই জি, 1/9.8। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের দোলনকাল চলে আসে 2 সেকেন্ড, মানে 2.00 সামথিং। সো দ্যাট ইজ 2 সেকেন্ড। সো আমাদের এই দোলকটার দোলনকাল, মানে এই সরল দোলকটা একটা ফুল অসিলেশন ফিল আপ করতে টাইম নিচ্ছে কতটুকু? 2 সেকেন্ড। ওকে ফাইন। সো আমরা দোলনকাল বের করে ফেললাম। এখন দোলনকাল যদি আমরা বের করে ফেলি, তাহলে আমরা আরেকটা জিনিস বের করতে পারবো, সেটা হচ্ছে আমাদের কৌণিক বেগ কত, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক কত। সো আমরা সবাই জানি ওমেগা সমান হচ্ছে কত? টোয়াইস পাই বাই টি। সো টোয়াইস পাই বাই কত? 2। সো 2 কাটাই, আর পাই হচ্ছে কত? 3.14 রেডিয়ান পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, 3.14 রেডিয়ান পার সেকেন্ড। আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ কৌণিক বেগ কত। আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ কৌণিক বেগ কত। আচ্ছা, তাহলে আমাদেরকে যেহেতু সর্বোচ্চ কৌণিক বেগ কত বের করতে হবে, আমরা এখানে বের করলাম কৌণিক বেগ। সো আমাদেরকে যেহেতু সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে হবে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে সর্বোচ্চ বেগ কত। সো এখন তোমরাই বলো, একটা এই যে এই দোলকটার মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সো একটা দোলক যদি সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে, তাহলে তার কোন পজিশনে বেগের ভ্যালুটা সর্বোচ্চ? লিনিয়ার ভেলোসিটি, রৈখিক বেগ। তার আমাকে যদি কৌণিক বেগটা সর্বোচ্চ, কৌণিক বেগের সর্বোচ্চ ভ্যালু যদি বের করতে হয়, তাহলে আমাকে অবশ্যই রৈখিক বেগের সর্বোচ্চ ভ্যালু লাগবে। বিকজ আমরা একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল ওমেগার, যেখান থেকে বলে ভি ইজ প্রপোর্শনাল টু ওমেগা। অর্থাৎ যেখানে আমাদের কৌণিক বেগটা সর্বোচ্চ, সেখানে অবশ্যই আমাদের রৈখিক বেগটা সর্বোচ্চ। সো আমাদেরকে প্রথমে সর্বোচ্চ রৈখিক বেগ হিসাব করতে হবে। এখন তোমরা আমাকে বলো কোন জায়গায়, এই যে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন যেহেতু মেনটেন করতেছে, তাহলে আমাকে বলতে হবে কোন জায়গায় এটার রৈখিক বেগটা সর্বোচ্চ। সবাই বলো কোন জায়গায় রৈখিক বেগটা সর্বোচ্চ। ওকে, সো সবাই কারেক্ট আনসার দিছো। সর্বোচ্চ রৈখিক বেগ হচ্ছে আমার সাম্যাবস্থায়। সো এই যে সাম্যাবস্থায় রৈখিক বেগের একটা ভ্যালু আছে না, এই সাম্যাবস্থাতে রৈখিক বেগের একটা ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু ভি ম্যাক্স। ভি ম্যাক্স ইকুয়াল আমরা সবাই জানি ওমেগা এ। সাম্যাবস্থায় আমরা সবাই জানি লিনিয়ার ভেলোসিটিটা ম্যাক্সিমাম, এন্ড দ্য ভ্যালু অফ লিনিয়ার ভেলোসিটি, ম্যাক্সিমাম লিনিয়ার ভেলোসিটি ইজ ওমেগা এ। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। সো দেখো এখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভি ম্যাক্স বের করবো। সো ভি ম্যাক্স ইকুয়াল হচ্ছে কত? ওমেগা এ। ওকে, ভি ম্যাক্স ইকুয়াল হচ্ছে ওমেগা। এখন তুমি ওমেগার ভ্যালু কত একটু আগে জানছো, ওমেগার ভ্যালু হচ্ছে 3.14। সো বসাও 3.14 ইন্টু আমাদের এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0.07 মিটার। সো 0.07 মিটার। এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালোসিটি চলে আসবে, ম্যাক্সিমাম লিনিয়ার ভ্যালোসিটি। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। আমরা এটা সর্বোচ্চ রৈখিক বেগটা হিসাব করলাম, আমাদেরকে সর্বোচ্চ কৌণিক বেগটাও কি করতে হবে? হিসাব করতে হবে। সো প্রথমে আমরা সর্বোচ্চ রৈখিক বেগটা হিসাব করে নেই। সো ওমেগা এ। সো 3.14 ইন্টু কত? 0.07। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের 0.2198 চলে আসে, 0.2198 মিটার পার সেকেন্ড। সো আমরা সর্বোচ্চ রৈখিক বেগটা পেয়ে গেলাম সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় আমরা সর্বোচ্চ রৈখিক বেগটা পেয়ে গেলাম। এখন আমাদের সর্বোচ্চ কৌণিক বেগটা হিসাব করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের সর্বোচ্চ কৌণিক বেগটা হিসাব করতে হবে। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো? এতটুকু কি সবাই বুঝতে পারছো জানো? ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন সর্বোচ্চ কৌণিক বেগটা হিসাব করতে হবে। তাহলে সিম্পলি আমি একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল হচ্ছে কত? ওমেগা আর। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। রৈখিক বেগের সাথে কৌণিক বেগ আর বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর। তাহলে আমি যদি এই সূত্রটাও লিখি, কোনো ভুল হবে না। ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা ম্যাক্স ইন্টু আর। বিকজ এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভি এর সাথে ওমেগার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। ভি ইজ প্রপোর্শনাল টু ওমেগা, মানে রৈখিক বেগ আর কৌণিক বেগ পরস্পর সমানুপাতিক। তার মানে রৈখিক বেগ যত বেশি হবে, কৌণিক বেগও তত বেশি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা ম্যাক্স আর, বিকজ
ভি যত ম্যাক্সিমাম হবে ওমেগাও তত ম্যাক্সিমাম হবে। আচ্ছা, বাট এই কনফিগারেশন আমার আর কে, এই কনফিগারেশন আমার আর হচ্ছে এল, মানে কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল। এই যে এখানে আমরা দেখছিলাম এই কনফিগারেশন আমাদের ব্যাসার্ধটা হচ্ছে কে, কার্যকরী দৈর্ঘ্য। সো আমরা লিখতে পারি ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা ম্যাক্স ইন্টু এল। সো আমরা লিখতে পারি ভি ম্যাক্স ইকুয়াল হচ্ছে কত, ওমেগা ম্যাক্স ইন্টু এল। ওকে, সো কনভার্সনটা কিন্তু এখান থেকে আসছে। তো সিম্পলি তুমি ওমেগা ম্যাক্স, তোমাকে যেহেতু সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে বলা হয়েছে, তুমি কি বের করবা, ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বের করবা। সো ওমেগা ম্যাক্স ইকুয়াল হচ্ছে কত, ওমেগা ম্যাক্স ইকুয়াল ভি ম্যাক্স বাই কত, এল। সো এখানে তুমি সিম্পলি ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালুগুলো অ্যাসাইন করলে আমাদের ওমেগা ম্যাক্স চলে আসবে। সো ভি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 0.2198 মিটার পার সেকেন্ড, আর এল এর ভ্যালু হচ্ছে কত, 1 মিটার, রাইট? এল এর ভ্যালু হচ্ছে 1 মিটার। সো এই জিনিসটা ক্যালকুলেট যদি তুমি করো তাহলে তোমার ওমেগা ম্যাক্স এর ভ্যালু চলে আসবে ঠিক সেম 0.982198। ওকে, 0.2198 রেডিয়ান পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 0.2198 রেডিয়ান পার সেকেন্ড, দ্য ভ্যালু অফ ওমেগা ম্যাক্স। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো এই জিনিসটা সবার ক্লিয়ার আশা করি। আর লিখা দেখা যায় না, যাদের দেখা যায় না তাদের হয়তো নেট প্রবলেম। আমার এখানে আরেকটা ডিভাইসও চলতেছে, অল ক্লিয়ার। ওকে, সবাই একটু লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সবাই একটু দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা, দ্রুত লিখে নাও। আচ্ছা, সেম আসলো কেন, সেম আসলো কেন? সিম্পল, তোমার যেখানে ভি ম্যাক্সিমাম, ভি এর সাথে ওমেগার সম্পর্কটা হচ্ছে কি, সমানুপাতিক। সো যেখানে আমাদের ম্যাক্সিমাম লিনিয়ার ভ্যালোসিটি সেখানে আমাদের ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সেম আসছে। কারণ হচ্ছে কারণ হচ্ছে তোমার এখানে এল এর ভ্যালুটা হচ্ছে 1। সো তুমি 1 দ্বারা ডিভাইড করছো বলে সেম আসছে। সো এই ভ্যালুটা যদি 2 হতো বা 3 হতো তাহলে ডিফারেন্টটা আসতো। তো সেম আসার একটাই কারণ, বিকজ এখানে আমাদের এল এর ভ্যালুটা হচ্ছে 1। সো এটা চলে আসছে, লাকিলি বলো আনলাকিলি বলো চলে আসছে। বাট যদি তোমার এল এর ভ্যালুটা চেঞ্জ হতো, অন্য কোনো মান থাকতো, তখন তোমার অন্য একটা ভ্যালু আসতো। ওকে, সো সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। না, আমার নেট প্রবলেম হওয়ার সুযোগ নাই, আমার নেট প্রবলেম হওয়ার সুযোগ নেই, বিকজ আমার আরেকটা ডিভাইসে একদম স্মুথলি চলতেছে। সো নেট প্রবলেম হওয়ার সুযোগ দেখি না। ওকে, আরেকবার বুঝাবো। আচ্ছা, সবার কি সেম, সবার কি সেম প্রবলেম? বাট আমার একটা ডিভাইসে কিন্তু স্মুথলি চলতেছে। দেখো, এই যে দেখো, আমার একটা ডিভাইসে কিন্তু স্মুথলি চলতেছে, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, সো আচ্ছা আরেকবার বোঝাচ্ছি, দাঁড়াও। ওমেগা ম্যাক্স কেন বের করছেন? ওমেগা ম্যাক্স এই কারণেই বের করছি, বিকজ আমাকে সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে বলা হয়েছে। তো সর্বোচ্চ কৌণিক বেগ মানেই হলো ওমেগা ম্যাক্স, সর্বোচ্চ কৌণিক বেগ মানেই হলো ওমেগা ম্যাক্স। যাদের ব্লার আসতেছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, এটা তোমাদের নিজেদের সমস্যা, ঠিক আছে? আমার এখানে ক্লিয়ার চলতেছে। আচ্ছা, আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো, আরেকবার বুঝাচ্ছি, দেখো, যারা নেট প্রবলেমের কারণে ধরতে পারো নাই, আমি আরেকবার বুঝাচ্ছি, একটু দেখো। আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে এটা, আমাদেরকে সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে বলছে ববটার। এই যে ববটা যে সিম্পল হারমোনিক মোশন মেনটেন করবে, এই ববটা সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে বলা হয়েছে। সো আমাদের ববের ব্যাস দেওয়া ছিল 1 সেন্টিমিটার। সো ব্যাসের থেকে আমরা কি বের করে নিছি, ব্যাসার্ধটা বের করে নিছি, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিছি। এরপর আমাদের সুতার দৈর্ঘ্য দেওয়া ছিল 99.5 সেন্টিমিটার, ওখান থেকে আমরা এল বের করে নিছি, সুতার দৈর্ঘ্য 99.5 সেন্টিমিটার। সো 99.5 ইন্টু 10⁻² মিটার। আচ্ছা, তো আমাদেরকে যদি কার্যকরী দৈর্ঘ্য বের করতে হয়, প্রিভিয়াস ক্লাস একটা সূত্র শিখাইছিলাম, এল ইকুয়াল হচ্ছে কত, এল প্লাস আর। সো যেখানে ক্যাপিটাল এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, স্মল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর হচ্ছে সুতার ব্যাসার্ধ। সো এল ইকুয়াল হচ্ছে এল প্লাস আর। সো এই যে এল এর ভ্যালুটা আমরা জানি, সুতার দৈর্ঘ্য দেওয়া ছিল, ববের ব্যাসার্ধ আমরা বের করে নিছি ব্যাস থেকে। সো দুইটা জিনিস যদি তুমি কি করে দাও, সিম্পলি সাম আপ করে দাও, তাহলে তোমাদের কি বের হয়ে যাবে, এল এর ভ্যালু বের হয়ে যাবে। এল মিনস দ্য ইফেক্টিভ লেন্থ অফ দিস ওয়্যার, অফ দিস সিম্পল পেন্ডুলাম। সো আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে বিস্তার। এই এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের রৈখিক বিস্তার বা লিনিয়ার অ্যামপ্লিটিউড। সো আমাদেরকে এখানে কিন্তু দেওয়া আছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড বা কৌণিক বিস্তার দেওয়া আছে। আমাদেরকে
রৈখিক বিস্তার বের করতে হবে, দেওয়া আছে কি কৌণিক বিস্তার 4 ডিগ্রি দেওয়া আছে, বের করতে হবে রৈখিক বিস্তার, দেওয়া আছে কি কৌণিক বিস্তার। সো সিম্পলি কৌণিক বিস্তার থেকে রৈখিক বিস্তার বের করার জন্য তোমরা কি করবা, একটা কি আঁকবা, একটা সার্কেল আঁকবা, ঠিক আছে। কৌণিক বিস্তার থেকে রৈখিক বিস্তার বের করার জন্য তুমি এই যে কার্যকরী দৈর্ঘ্যটাকে মনে মনে এটা রাফে করবা, কার্যকরী দৈর্ঘ্যটাকে তুমি ব্যাসার্ধ ধরে, কার্যকরী দৈর্ঘ্যকে তুমি ব্যাসার্ধ ধরে একটা সার্কেল ড্র করবা। সো এখন দেখো এটা হচ্ছে আমাদের থিটা, আর এই যে ছোট একটা অংশ এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, আর এই যে এলটা, ক্যাপিটাল এলটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, রাইট। সো আমরা কিন্তু একটা বিখ্যাত সূত্র জানি যে থিটা ইকুয়াল হচ্ছে S/R, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে উৎপন্ন কোণটা সেটা বৃত্তের চাপ ডিভাইড বাই বৃত্তের ব্যাসার্ধ, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। সো এখান থেকে আমরা লিখতে পারি S = R থিটা। ওকে, লিখলাম। এখন আমাদের এই এসটা কি, এস হচ্ছে এই যে বৃত্তচাপটা, এই যে এই বৃত্তচাপটা আমাদের এস। ওকে, সো এই বৃত্তচাপটা এতই ছোট, কেন ছোট, কারণ আমাদের এখানে কৌণিক বিস্তার হচ্ছে 4 ডিগ্রি। সো 4 ডিগ্রি বিস্তার কিন্তু খুবই ছোট, সো আমাদের বৃত্তচাপটাও কিন্তু খুবই ছোট, রাইট। সো এই জিনিসটা এতই ছোট যে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটাকে কি ধরা যায়, মানে আমাদের এই যে এই কার্ভড লাইন আর স্ট্রেট লাইনটাকে কি ধরা যায়, ইকুয়াল ধরা যায়। সো আমরা বৃত্তের চাপকে কিসের সমান লিখতে পারি, বিস্তারের সমান, মানে রৈখিক বিস্তার। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত অবস্থাটা হচ্ছে আমাদের কি রৈখিক বিস্তার। ওকে, সো আমরা কি লিখতে পারি, আমরা চাইলে এই যে এইটুকু পর্যন্ত অবস্থানটা কি ধরতে পারি, মানে সমান ধরতে পারি, কারণ থিটার ভ্যালুটা খুবই ছোট। সো আমরা S = কি ধরে নিলাম, ধরে নিলাম। সো আবার দেখো আর বৃত্তের ব্যাসার্ধ কোনটা, তুমি কাকে রেডিয়াস ধরে বৃত্ত আঁকছিলা, এই যে সুতার পুরা কার্যকরী দৈর্ঘ্যকে। সো ক্যাপিটাল এল। তো সিম্পলি তুমি এল এর ভ্যালু বসালা, এল এর ভ্যালু একটু আগে আসছিল 1 বসালাম, থিটার ভ্যালু বসালাম 4 ডিগ্রি। এবার আমাদের যেহেতু রৈখিক বিস্তার বের করতে হবে, সো থিটাকে আমাদেরকে কোথায় কনভার্ট করতে হবে, উই হ্যাভ টু কনভার্ট থিটা ইনটু রেডিয়ান, আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। সো আমরা রেডিয়ানে কনভার্ট করলাম, 4 ডিগ্রি সমান 4 × π/180 রেডিয়ান। সো সিম্পলি ক্যালকুলেশন করলাম, আমাদের রৈখিক বিস্তার চলে আসলো। এবার আমরা এই দোলকটা চাইলে দোলনকাল বের করতে পারি, মানে একটা ফুল অসিলেশন দিতে কত টাইম নিচ্ছে। সো একটা ফুল অসিলেশন দিতে টাইম নিচ্ছে টুয়াইস পাই √L/g, প্রিভিয়াস ক্লাসে সূত্র পড়াইছিলাম। সো এখান থেকে আমাদের দোলনকাল আসলো 2 সেকেন্ড। ওখান থেকে আমরা কি বের করতে পারি, কৌণিক আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারি ওমেগা। আমরা সবাই জানি ওমেগা সমান টুয়াইস π/t। সো এখানে টি এর ভ্যালুটা বসা দিলাম, 2 কাটা যায়, আর কত থাকে 3.14 রেডিয়ান পার সেকেন্ড। তো এরপর আমাদেরকে সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে হবে, রাইট। আমাদেরকে কি বের করতে হবে, সর্বোচ্চ কৌণিক বেগ। সো কৌণিক বেগ কখন সর্বোচ্চ হবে, যখন আমাদের রৈখিক বেগটা সর্বোচ্চ, বিকজ এই যে একটা বিখ্যাত ফর্মুলা আছে V = হচ্ছে ওমেগা আর। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি V is proportional to ওমেগা। তাহলে যেখানে আমাদের V সর্বোচ্চ, ওইখানে আমাদের ওমেগাটা কি হবে, সর্বোচ্চ হবে। যেখানে আমাদের V সর্বোচ্চ, যেখানে আমাদের রৈখিক বেগ সর্বোচ্চ, ওইখানে আমাদের কৌণিক বেগটা কি হবে, সর্বোচ্চ হবে। সো আমাদেরকে সর্বোচ্চ কৌণিক বেগ বের করার আগে ফার্স্ট অফ অল আমাদেরকে সর্বোচ্চ রৈখিক বেগটা বের করতে হবে। সো সর্বোচ্চ রৈখিক বেগ, এটা যেহেতু সিম্পল পেন্ডুলাম অ্যান্ড এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি মেনটেন করে, সো আমরা জানি সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সর্বোচ্চ রৈখিক বেগ কই পাওয়া যায়, সাম্য অবস্থানে পাওয়া যায়। সো সাম্য অবস্থানে সর্বোচ্চ রৈখিক বেগের এই ভ্যালুটাও শিখেছিলাম, Vmax = ওমেগা এ। সো এখান থেকে আমরা বের করে নিতে পারি Vmax = কত, ওমেগা এ। সো ওমেগার ভ্যালু একটু আগেই জানছি, এখানে এই যে ওমেগার ভ্যালুটা জানছি, এই যে ওমেগার ভ্যালুটা জানছি, এন্ড এর ভ্যালুটা একটু আগে বের করছি। সো দুইটা তুমি মাল্টিপ্লাই করে দাও, 0.2198 মিটার পার সেকেন্ড। সো Vmax বের হয়ে গেল, ম্যাক্সিমাম লিনিয়ার ভেলোসিটি, সর্বোচ্চ রৈখিক বেগ কোথায়, সাম্য অবস্থায়। সো এখন আমরা এই বিখ্যাত ফর্মুলাটা ইউজ করি, এখন V = হচ্ছে কত, ওমেগা আর। সো যেখানে Vmax ওখানে ওমেগা ম্যাক্স। আর কোনটা, আমরা এখানে কাকে, এখানে আমরা ব্যাসার্ধ ধরে বৃত্ত রাখছিলাম, এই যে L কে ব্যাসার্ধ ধরে। সো আমরা L এর জায়গায় কি লিখতে পারি, আর এর জায়গায় কি লিখতে পারি, L লিখতে পারি। সো Vmax = ওমেগা ম্যাক্স × L। সো এখান থেকে আমরা সিম্পলি ওমেগা ম্যাক্স এর ভ্যালু বের করে নিতে পারি, Vmax/L। সো দেখো আমাদের ম্যাক্সিমাম লিনিয়ার ভেলোসিটি যা ছিল, ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি তাই আসছে। কেন আসছে, বিকজ আমাদের L এর ভ্যালু হচ্ছে কত, 1। সো L এর ভ্যালু যদি অন্যরকম থাকতো, অন্যরকম আসতো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও, এখন সবার ক্লিয়ার কিনা। আশা করি এখন সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, তাইলে আমি মুছে দেই। নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। নেক্সট কোয়েশ্চেনটা আরও গুরুত্বপূর্ণ, নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সবাই এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আচ্ছা,
অনেকেই কোয়েশ্চেন করছো ওমেগা ওমেগা ম্যাক্সের চাইতে বড়। ওমেগা আর ওমেগা ম্যাক্স, কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক দুইটা জিনিস কিন্তু এক না, দুইটা জিনিস কিন্তু কোয়াইট ডিফারেন্স। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা কি দিচ্ছে, কয়টা কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে, মানে কয়টা সার্কেল ফিল আপ করতেছে। আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ কৌণিক বেগ। যদিও দুইটাকে একই জিনিসটা ডিফাইন করা হয়, দুইটা কিন্তু একই জিনিস না, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আচ্ছা, সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো সাম্যাবস্থা অতিক্রম করার সময় যদি সুতা ছিঁড়ে যায়, সাম্যাবস্থা অতিক্রম করার সময় সুতা ছিঁড়ে গেলে ববটা ঝুড়িতে পড়ার সম্ভাবনা আছে কিনা। ওকে, কোয়েশ্চেনটা মুছে গেছে, একটু দেখো। সাম্যাবস্থা অতিক্রম করার সময় সুতা ছিঁড়ে গেলে ববটি ঝুড়িতে পড়ার সম্ভাবনা আছে কি। সো একটু দেখো, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, আচ্ছা এখন আমরা সার্কেলটা মুছে দেই, এখন আমাদের আর সার্কেলটা দরকার নেই। সার্কেলটা দরকার যখন ছিল তখন আমরা এটা ইউটিলাইজ করে ফেলছি, সো আর দরকার নেই। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে, ওকে দেখা যাক ঝুড়িতে পড়ার পসিবিলিটিস আছে কিনা। সো সাম্যাবস্থা অতিক্রম করার পর, মানে এই পজিশনে আসার পরে যদি সুতাটা ছিঁড়ে যায়, তাহলে ওটা ঝুড়িতে পড়ার সম্ভাবনা আছে কিনা। তো ফার্স্ট অফ অল আমাকে একটু বুঝতে হবে যে সাম্যাবস্থা অতিক্রম করার সময় যদি সুতা ছিঁড়ে যায়, সে কিন্তু এদিক থেকে আসার সময় একটা গতি জড়তা নিয়ে আসতেছিল, রাইট। সো তার গতি প্রকৃতিটা কেমন হবে, সুতা ছিঁড়ে যাওয়ার পর সে কোন ধরনের গতি মেনটেন করবে বা কোন দিকে যাবে, ওই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো আমাকে সিনারিওটা একটু বুঝতে হবে। কোয়েশ্চেনে বলে দিছে সাম্যাবস্থা অতিক্রম করার সময়, তো সাম্যাবস্থা অতিক্রম কোত্থেকে করবে, নিশ্চয়ই সেই সর্বোচ্চ অবস্থান থেকে কোথায় আসতেছিল, সাম্যাবস্থার দিকে আসতেছিল। সো সাম্যাবস্থা অতিক্রম করার সময় যদি সুতা ছিঁড়ে যায়, তাহলে এটা ঝুড়িতে পড়বে কিনা দেখো। সো এই জিনিসটা একটু বুঝো যে গতিপথটা কেমন হবে, তার গতিপথটা কেমন হবে দেখো। তাহলে সাম্যাবস্থা হচ্ছে বি বিন্দুটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, আমাদের এখানে বি পয়েন্টটা হচ্ছে কি, বি পয়েন্টটা হচ্ছে সাম্যাবস্থা। অ্যান্ড সাম্যাবস্থা থেকে আমাদের ঝুড়িটা কত মিটার দূরত্ব আছে, 2 মিটার দূরত্ব আছে, ভালো করে বুঝিও। সো এই যে এখান থেকে যাচ্ছিল ববটা যাচ্ছিল কোনখান থেকে, এই যে এখান থেকে যাচ্ছিল, কোন দিকে যাচ্ছিল, এই যে এদিকে যাচ্ছিল। সো এখান থেকে এখানে আসার পর, মানে সর্বোচ্চ অবস্থান থেকে সাম্যাবস্থায় আসার পর হঠাৎ সুতা ছিঁড়ে গেছে। এখন সুতা ছিঁড়ে যাওয়ার কারণে কি সে নিচের দিকে পড়ে যাবে না, বিকজ তার এই যে এইদিকে মানে এক অক্ষ বরাবর যাওয়ার জন্য তার মধ্যে কিন্তু একটা গতি জড়তা কাজ করতেছিল। অ্যান্ড ওই গতি জড়তার সূচনা ঘটছিল কখন, যখন সে সাম্যাবস্থা থেকে অতিক্রম করতেছিল, রাইট। সো এদিক থেকে যাওয়ার সময় যখন সে বি বিন্দুতে আসছে, সুতা হুট করে ছিঁড়ে গেছে, মানে এটা একটা তাৎক্ষণিক ঘটনা, কোনো কাল বিলম্বন কিন্তু এখানে নাই। সো কি হবে, এই যে এখান থেকে কিন্তু সে সোজা নিচের দিকে পড়ে যাবে না, সে কিছু দূর সামনে গিয়ে তারপর নিচে পড়বে, রাইট। তো সাম্যাবস্থা অতিক্রম করার পরে যদি, মানে অতিক্রম করার পরে না, সাম্যাবস্থা অতিক্রম করার সময়, সাম্যাবস্থা অতিক্রম থেকে করছে সর্বোচ্চ অবস্থা থেকে। সো এই দিক থেকে আসার সময় হঠাৎ করে সুতা ছিঁড়ে গেলে সে গতি জড়তার কারণে কিছু দূর সামনে গিয়ে তারপর মাটিতে পড়বে। কাইন্ড অফ এটা হচ্ছে একটা প্রাস মেনটেন করবে, আনুভূমিকভাবে পরন্ত বস্তুর মতো আচরণ করবে। সো জিনিসটা হচ্ছে কিরকম, এই যে এখান থেকে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা, রাইট, এটা হচ্ছে সাম্যাবস্থা। সো এদিক থেকে যখন যাবে, এই যে এদিকে গেল, সাম্যাবস্থা অতিক্রম করার সময় হঠাৎ করে সুতা ছিঁড়ে গেল। সো ছিঁড়ে যাওয়ার পর এই ববটার গতি প্রকৃতি হবে এই যে এরকম, ওকে, মানে হুট করে এইভাবে পড়ে যাবে না, সে কিছু দূর সামনে যাবে, সে এই যে কিছু দূর সামনে গিয়ে মাটিতে পড়বে, কিছু দূর সামনে গিয়ে মাটিতে পড়বে। এই কমন সেন্সটা হচ্ছে সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে একদম কমন সেন্স, এটা খুবই কমন সেন্স। এটা কিন্তু তুমি সিম্পলি একটা, তুমি নিজেও একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো এই কমন সেন্সটা সবার ক্লিয়ার কিনা, এই কমন সেন্সটা সবার ক্লিয়ার কিনা জানো। গতি জড়তার জন্য নিচে পড়ে যাবে না, গতি জড়তার কারণে সে কিছু দূর সামনে গিয়ে মাটিতে পড়বে, বিকজ তার জড়তা কাজ করতেছিল কোন দিকে, জড়তা কাজ করতেছিল কিন্তু এইভাবে, সিম্পল হারমোনিক মোশনটা মেনটেন করতেছিল, রাইট। সো সে ধরো এই যে এইভাবে সিম্পল হারমোনিক মোশনটা মেনটেন করতেছিল, সেই অনুযায়ী কিন্তু সে তার জড়তাটাকে কি করে নিছে, সে তার মাস ডিস্ট্রিবিউশনটা ওইভাবে কি করে নিছে, সেট আপ করে দিছে। হুট করে যখন এখানে এসে সুতা ছিঁড়ে গেল, এখন তার গতি জড়তা কাজ করতেছিল এদিকে, সো সে এই যে এইভাবে পড়ে যাবে, তাই তো, সাম্যাবস্থা অতিক্রম করার সময় সে এইভাবে প্রাসের মতো পড়ে যাবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যাদের চলে যাচ্ছে তাদের হয়তো নেট প্রবলেম, আর আমার এখানে ঠিকঠাক চলতেছে। তো এখন কথা হচ্ছে এই ঝুড়িতে পড়ার সম্ভাবনা আছে কিনা। সো এই ববটা ঝুড়িতে তখনই পড়বে যদি সে এই 2 মিটার রৈখিক দূরত্ব অতিক্রম করতে পারে,
অর্থাৎ ববটা কর্তৃক আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব যদি 2 মিটার হয় তাহলেই সে কিসে পড়তে পারবে, ঝুড়িতে পড়তে পারবে, বিকজ সাম্য অবস্থা থেকে এই ঝুড়িটার দূরত্ব হচ্ছে কত, 2 মিটার। তাহলে এই ববটা যদি আনুভূমিকভাবে 2 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, মানে আনুভূমিকভাবে 2 মিটার দূরত্ব অতিক্রম করে যদি পড়তে পারে, তাহলে আমরা বলতে পারি এটা তোমার কোথায় পড়বে, ঝুড়িতে পড়বে। সো দেখা যাক ববটা আসলে আনুভূমিকভাবে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পড়তে পারে কিনা। আচ্ছা, একটা জিনিস আমরা ক্লিয়ার প্রিভিয়াস ম্যাথে ক্লিয়ার করে নিয়েছি। সাম্যাবস্থায় আমার একটা ভ্যালোসিটি ছিল, তো সাম্যাবস্থায় ওই ভ্যালোসিটিটা কত ছিল, ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা কত ছিল, 0.22। ওকে, তো সাম্যাবস্থায় আমাদের একটা বেগ ছিল ভি ইকুয়াল কত, 0.21 সামথিং বা 0.22 মিটার পার সেকেন্ড। সো সাম্যাবস্থা থেকে কিন্তু সর্বোচ্চ যেটা বেগ, এই বেগ নিয়ে কিন্তু সে সাম্যাবস্থায় আসার পরে সুতা ছিটছে। তো সাম্যাবস্থায় যখন আসছে তখন তার বেগটা কি ছিল, সর্বোচ্চ ছিল, রাইট। সো এই ভ্যালুটা আই থিঙ্ক 0.22, মানে অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি এরকম। সো এই ভ্যালুসিটি নিয়েই কিন্তু সে কোন দিকে পড়বে, সামনের দিকে অগ্রসর হবে। সুতা যেহেতু ছিঁড়ে গেছে, সো গতি জড়তার কারণে সে হ্রাসের মতো পড়বে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমাদের ভূমি থেকে এই উচ্চতাটা হচ্ছে কত মিটার, 1 মিটার। ভূমি থেকে এই উচ্চতাটা হচ্ছে কত মিটার, 1 মিটার। ওকে, আর এই যে ঝুড়িটার উচ্চতা কত, 1.5 মিটার। তাহলে আমাদের ববটা ঝুড়িতে পড়ার জন্য, ঝুড়িতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত, ববটা ঝুড়িতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত উলম্বভাবে কত দূরত্ব অতিক্রম করবে বলো তো। ববটা ঝুড়িতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই যে ববটার ইনিশিয়াল পজিশন ছিল এখানে, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে 1, ঝুড়ির উচ্চতা হচ্ছে 0.15 মিটার। সো ঝুড়িতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত ববটা উলম্বভাবে কত দূরত্ব অতিক্রম করতেছে, কত দূরত্ব অতিক্রম করবে, 1 মাইনাস 0.15 মিটার, সো দ্যাট ইজ 0.85 মিটার। ওকে, সো এই উলম্ব দূরত্ব অতিক্রম করতে আমি ধরে নিলাম তার টি সেকেন্ড টাইম লাগছে, তাই না, টি সেকেন্ড টাইম লাগছে। আচ্ছা, সো এখন আমরা কিন্তু একটা বিখ্যাত গতিসূত্র জানি যে y ইকুয়াল হচ্ছে ভি নট টি প্লাস হাফ অফ কত, জি টি স্কোয়ার। যেহেতু আমাদের এখানে উলম্ব দূরত্ব নিয়ে কথা হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি y লিখছি আর এখানে ভি নট টি লিখছি। আচ্ছা, এবার সবাই আমাকে একটু একটা জিনিস ক্লিয়ার করো, যে নিক্ষেপণ কোণ এখানে কত। আমাদের এখানে সাম্যাবস্থা থেকে কিন্তু সে সোজা এইভাবে পড়তেছে। সো নিক্ষেপণ কোণ মানে যে পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করছে, আফটার কাটিং দ্য রোপ, মানে সুতা ছিঁড়ে যাওয়ার পর যখন যাত্রা শুরু করছে, এখানে নিক্ষেপণ কোণটা কত, কে বলতে পারবা, নিক্ষেপণ কোণ কত ডিগ্রি, মানে কত কোণে পড়তেছিল বলো, নিক্ষেপণ কোণ কত। ওকে, অনেকেই কারেক্ট আনসার দিছো। সো দেখো সে যাচ্ছে এদিকে অ্যান্ড এইদিকেই নিক্ষিপ্ত হয়েছিল তাহলে তার নিক্ষেপণ কোণ কত, 0 ডিগ্রি, বিকজ সে এইভাবেই তো যাচ্ছে, মানে সে আনুভূমিকের সাপেক্ষেই তো যাচ্ছে, তাই না। তাহলে তার নিক্ষেপণ কোণ কত, 0 ডিগ্রি। ওকে, তার নিক্ষেপণ কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমাদের থিটার ভ্যালু হচ্ছে কত, থিটার ভ্যালু হচ্ছে সিম্পলি 0 ডিগ্রি। আচ্ছা, সো এখানে যেহেতু আমরা উলম্ব দূরত্ব নিয়ে কাজ করতেছি, ওকে, উলম্ব দূরত্ব নিয়ে কাজ করতেছি। সো আমরা একটু দেখি, এই যে ভি হচ্ছে এদিকে, তাই না, ভি হচ্ছে এদিকে। সো আমাদের ভি এর উলম্ব বরাবর উপাংশটা কত, এটা হচ্ছে ভি নট, ভি ম্যাক্স আমি ভি নট দিয়ে লিখলাম, এটা হচ্ছে আমাদের ভি নট। সো এখন দেখো ভি নটের এই যে উলম্ব উপাংশটা কত, উলম্ব উপাংশটা কত, কে বলতে পারবে, ভি নটের উলম্ব উপাংশটা কত। ওকে, ভি নটের উলম্ব উপাংশটা কত, ভি নট হচ্ছে এদিকে যাচ্ছে। সো আমরা যেহেতু উলম্ব দূরত্ব হিসাব করতেছি, তাহলে আমাদের ভি নটের সাথে এই উলম্ব উপাংশটা কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি কোণ আছে, রাইট, 90 ডিগ্রি কোণ আছে। সো এই উপাংশটা হচ্ছে কত, ভি নট কস 90, রাইট, ভি নট কস 90। সো সিম্পলি তুমি এখানের মধ্যে ভি এর ভ্যালুটা কত বসাবা, যে আদি বেগের যে উপাংশটা, এটা তো আদি বেগ, তাই না। সো শুরুতে মানে স্টার্টিংয়ে আমরা যেহেতু উলম্ব দূরত্ব নিয়ে হিসাব করতেছি, আমরা কি হিসাব করতেছি, উলম্ব দূরত্ব, মানে উলম্বভাবে সে কতটুকু গেছে, উলম্ব চাইতে কতক্ষণ টাইম লাগছে। সো আমাদের y এর ভ্যালু হচ্ছে কত, 0.85। সো আমরা 0.85 যাইতে কত টাইম লাগছে সেটা হিসাব করতেছি। সো আমাদের সব কিছু উলম্ব হিসাব করতে হবে। সো y এর ভ্যালু হচ্ছে কত, 0.85। সো ভি নটের জায়গায় অ্যাকচুয়ালি কি হবে, ভি এর জায়গায় অ্যাকচুয়ালি কি হবে বলো, এটা ইউ দিলে সবচাইতে বেটার হয়। ইউ এর জায়গায় কি হবে, ভি নট কস 90 হবে না, ভি নট কস 90 ইন্টু টি, ভি নট কস 90 ইন্টু টি, গুড। সো প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, সো দেখো
0.85 ইন্টু 0 বিকজ কস 90 0, অর্থাৎ ববটা যাচ্ছে সোজা, তো তার নিচ দিকে তো কোনো উপাংশ থাকবে না। স্টার্টিংয়ে যখন দেখো স্টার্টিংয়ে মানে যেখান থেকে যাত্রা শুরু করছিল ওই পয়েন্টে ববটা যাচ্ছে সোজা, সো তার নিচের দিকে কোনো বেগের উপাংশ থাকার সুযোগ নেই। সে যখন সোজা গিয়ে নিচের দিকে পড়বে তখন হয়তো বেগের উপাংশ আসবে, বাট স্টার্টিংয়ে ববটা যাত্রা শুরু করছে আনুভূমিকভাবে, সো তার নিচের দিকের কোনো উপাংশ নাই। সো এখানে যেহেতু আমরা উলম্ব জিনিসটা ক্যালকুলেট করতেছি, সো নিচের দিকের আদি বেগের উপাংশ কত? 0। সো 0 প্লাস হাফ 9.8 ইন্টু কত? টি স্কোয়ার। সো এখান থেকে তুমি সিম্পলি টি স্কোয়ারের ভ্যালু বের করো, দেন টি এর ভ্যালুটা কত বের করে নাও। সো এখান থেকে সিম্পলি তুমি টি স্কোয়ারের ভ্যালু বের করো। সো 0.85 ভাগ 0.5 ইন্টু 9.8। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে টি স্কোয়ারের ভ্যালু চলে আসে হচ্ছে কত? 0.1734। 0.1734। সো এই জিনিসটাকে রুট করে দাও 0.41। সো টাইম হচ্ছে কতক্ষণ? 0.41 সেকেন্ড। অর্থাৎ আমাকে যদি এই উলম্ব দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে আমার 0.41 সেকেন্ড টাইম লাগবে। তো আমরা একটা স্টেপ শেষ করলাম। এই 0.41 সেকেন্ডে দেখো এই উলম্ব দূরত্ব মানে আমাকে যদি ববটার যদি এইটুক পর্যন্ত উলম্ব দূরত্ব অতিক্রম করতে হয়, মানে ঝুড়িতে পড়ার ববটা ছিল এখানে, ঝুড়িতে পড়তে হলে তাকে এতটুকু পর্যন্ত উলম্ব দূরত্ব আসতে হবে। সো অতটুকু উলম্ব দূরত্ব আসতে তার কত টাইম লাগবে? 0.41 সেকেন্ড টাইম লাগবে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো? এতটুকু সবার ক্লিয়ার কিনা জানো? এতটুকু কি সবার ক্লিয়ার জানো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সবার ক্লিয়ার? আই থিঙ্ক সবার ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমার কতক্ষণ টাইম লাগবে? 0.41 সেকেন্ড টাইম লাগবে। সো এখন আমরা বের করব এই সময়ে সে কতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করতে পেরেছে। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে এই সময়ে সে আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করতে পারছে। সো আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব, এই সময়ে আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব যদি 2 মিটারের সমান হয় বা কাছাকাছি হয় তাহলে পড়তে পারবে ঝুড়িতে, আর যদি সমান না হয় বা বেশি বড় হয় বা বেশি কম হয় তাহলে পড়তে পারবে না। সো দেখা যাক তাহলে এই যে 0.41 সেকেন্ড সময়ে আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে লিখো 0.41 সেকেন্ড সময়ে বব কর্তৃক আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব। সো আমরা একটা বিখ্যাত ফর্মুলা জানি যে এস ইকুয়াল হচ্ছে কত? ভিটি। সো এখানে আমাদের যেটা এস আমরা ধরে নিচ্ছি এই আনুভূমিক দূরত্বটাকে আমরা মনে মনে ধরে নিচ্ছি কত? এক্স ধরে নিচ্ছি। ওকে, সো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে কত? এই যে ভি, তাহলে এটা হচ্ছে ভিটি। ওকে, সো এই ভিটা হচ্ছে কি? আনুভূমিক বেগ। আমরা যেহেতু আনুভূমিক দূরত্ব হিসাব করতেছি এই সময়ে, সো এই ভিটা হচ্ছে আমাদের আনুভূমিক বেগ। সো এখানে আমাদের আনুভূমিক বেগ বরাবর আনুভূমিক বেগের উপাংশ কত? শুরুতে আমাদের আনুভূমিক বেগ বরাবর এই যে এটা যাচ্ছে এদিকে, আনুভূমিক বেগও এদিকে, তাহলে তার উপাংশ কত? ভি ইকুয়াল হচ্ছে ভি নট কস 0 ডিগ্রি, বিকজ এটা কোনো কোণ নেই, সো 0। সো ভি নট কস 0 ডিগ্রি ইন্টু কত? টি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো ভি নট এর ভ্যালু কত? ভি নট এর ভ্যালু হচ্ছে 0.22, আর কস 0 ডিগ্রি হচ্ছে 1, টি হচ্ছে কত? 0.41। সো এখন এই জিনিসটা ক্যালকুলেট করে দেখা যাক। সো দেখো 0.22 ইন্টু 0.41, সো এই জিনিসটা ক্যালকুলেট করলে 0.09। ওকে, 0.09 মিটার। তাহলে দেখো কোথায় 2 মিটার, কোথায় 0.09 মিটার। এখন তোমরাই বলো পড়বে নাকি পড়বে না? এখন তোমরাই বলো পড়বে নাকি পড়বে না, সবাই একটু জানো। এখন বলো এক্স এর ভ্যালু মানে 0.41 সেকেন্ডে আনুভূমিক দূরত্ব হচ্ছে কত? 0.9 মিটার। বাট ববটাকে যদি ঝুড়িতেই পড়তে হয় তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হতো আনুভূমিকভাবে? 2 মিটার। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু এক্স ইজ লেস দেন 2 মিটার, রাইট? সো ঝুড়িতে পড়বে না।
সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো, পড়বে না, সবার ক্লিয়ার? ওকে, ওকে, আশা করি সবাই বুঝে গেছো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটা কনসেপ্ট পড়ব। আমরা এখন দেখব সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। ঠিক আছে, আমরা এখন দেখব হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা কিভাবে বের করতে হয়। তো দেখো, আমরা এখন দেখব হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়। সো আমরা এখন হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করা শিখব। সো দেখো, আমাদের এটা হচ্ছে একটা পাহাড়, আর এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। ঠিক আছে, এই পাহাড়টার হাইট হচ্ছে এইচ। পাহাড়টার হাইট হচ্ছে কত? পাহাড়টার হাইট হচ্ছে ধরো এইচ, আর আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ধরো আর। পাহাড়ের হাইট হচ্ছে এইচ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। সো ভূপৃষ্ঠে আমরা সবাই জানি ভূপৃষ্ঠে আমাদের জি কত। ভূপৃষ্ঠে আমাদের জি এর একটা ফর্মুলা আছে, জি ইকুয়াল হচ্ছে কত? জিএম বাই আর স্কোয়ার। এটা আমরা সবাই জানি। ওকে, আর এখানে কোনো কিছুকে যদি তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতার একটা পাহাড়ে নিয়ে যাও, তখন এখানে আমাদের জি প্রাইম কত হবে? জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। কেন আর প্লাস এইচ হোল স্কোয়ার? দেখো, তুমি যখন কোনো কিছুকে এখানে রাখবা তখনও কিন্তু সে পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে অ্যাট্রাক্টেড। তুমি যখন ওই জিনিসটাকে আবার এইচ উচ্চতা বিশিষ্ট পাহাড়ে নিয়ে যাবা, তখনও কিন্তু সে পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকেই কিন্তু অ্যাট্রাক্টেড। সো দ্যাটস ওয়াই তোমার এখানে যদি এখানে তোমার ভূপৃষ্ঠ ছিল, তখন তুমি কেন্দ্রের দিকে আকর্ষিত হয়েছো। যখন তুমি এইচ উচ্চতা বিশিষ্ট পাহাড়ে চলে গেছো, তখনও কিন্তু তুমি এই উচ্চতায় থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে কি হবা? আকৃষ্ট হবা। সো ভূপৃষ্ঠে আমরা জি এর একটা মান জানি, জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, যেখানে আমাদের জি হচ্ছে অভিকর্ষজ কি মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যার ভ্যালু আমরা সবাই জানি 6400 কিলোমিটার। আর আমাদের এখানে জি প্রাইম হচ্ছে, মানে তুমি যতই উপরের দিকে যাবা, তুমি যতই হাই অল্টিটিউডে যাইতে থাকবা, ততই তোমার জি এর ভ্যালুটা আস্তে 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 কমতে থাকবে। তো আমরা সবাই জানি যতই উপরের দিকে যাওয়া যায় অথবা যতই ভিতরের দিকে যাওয়া যায়, ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে জি এর ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ। তুমি যতই উপরের দিকে যাও, যতই ভিতরের দিকে যাও, জি এর ভ্যালুটা কমতে থাকবে, অ্যান্ড এক সময় পৃথিবীর কেন্দ্রে এসে ওই ভ্যালুটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এখন এখানের মধ্যে দেখো, এখানে আমাদের কোনো কিছুর উচ্চতা, এই যে কোনো কিছুর অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হচ্ছে জি ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। সিম্পলি তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, এটাকে তুমি ইকুয়েশন নাম্বার কি দাও? 2 দাও। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। বুঝতে পারছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো কিনা বলো? এতটুক সবার ক্লিয়ার কিনা বলো? এতটুক সবার ক্লিয়ার কিনা জানো? ঠিক আছে, এতটুকু সবার ক্লিয়ার কিনা জানো? ওকে, আজকে মনে হয় ম্যাক্সিমাম জায়গায় তোমাদের নেট ঝামেলা করতেছে। সো আমি ক্লাস বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, এটা পড়াই শেষ করে দিব, যেহেতু তোমাদের নেট প্রবলেম হচ্ছে আজকে। আই থিঙ্ক সব জায়গাতেই নেট প্রবলেম, বাট আমার এখানে কিন্তু স্মুথলি চলতেছে একটা আমার একটা ডিভাইসে। ওকে, সো আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সিম্পলি তুমি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন কি করে দাও? ভাগ করে দাও। তুমি সিম্পলি 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন ভাগ করে দাও। সো 1 নং ভাগ 2 নং করে পাই, 1 নং ভাগ 2 নং করে পাই। সো দেখো, জি বাই জি সমান জি প্রাইম সমান
জি এম বাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে কত জি এম বাই কত আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, সো এখন দেখো জি বাই জি প্রাইম সমান জি এম বাই আর স্কোয়ার ইন্টু জি এম বাই হচ্ছে কত আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা দেখো দেখো এটা পরে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে যেহেতু নেট সমস্যা, ওকে আমি একটু উল্টা লিখছি, এটা একটু ঠিক করে লিখো। এটা হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত জি এম। ওকে, তাহলে এখন দেখো জি এম কাটে, তাহলে আর কি অবশিষ্ট থাকে এখানে আমাদের জি বাই জি প্রাইম সমান আর প্লাস এইচ বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি জি প্রাইম বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, সো এরপর আমরা লিখতে পারি জি প্রাইম বাই জি সমান 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ওকে, এখন আমরা লিখতে পারি হচ্ছে জি প্রাইম বাই জি সমান 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। সো এখন দেখো এখন আমরা লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর সমান রুট ওভার জি প্রাইম বাই জি। 1 প্লাস এইচ বাই আর সমান রুট ওভার জি প্রাইম বাই জি। ওকে, তাহলে এখান থেকে দেখো এইচ বাই আর ইকুয়াল রুট ওভার জি প্রাইম বাই জি মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইচ ইকুয়াল হচ্ছে রুট ওভার জি প্রাইম বাই জি মাইনাস 1 ইন্টু আর। সো এটা একটা ফর্মুলা যেটা দিয়ে আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারি। এটা একটা ফর্মুলা যেটা দিয়ে আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারি। সো এটা একটা ফর্মুলা, ঠিক আছে। মানে তোমাকে যদি ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া থাকে আর উপরের কোনো স্থানে মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা বিশিষ্ট কোনো পাহাড়ের উপরও যদি জি এর ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে তুমি এইটা একটা ফর্মুলা, যে এই ফর্মুলা দিয়ে তুমি জি আর জি প্রাইম যদি জানা থাকে তাহলে এইচ ইকুয়াল জি প্রাইম বাই জি রুট ওভার জি প্রাইম বাই জি মাইনাস 1 ইন্টু আর দিয়ে, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে পাহাড়ের উচ্চতা, এই ফর্মুলা দিয়ে তুমি চাইলে সিম্পলি এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারো। সো আরেকটা ফর্মুলা আছে, যদি তোমাকে দেওয়া হয় এই যে এখানের মধ্যে একটা ধরো তুমি সরল দোলক ঘড়ি রাখছো, এই যে পৃথিবীর ব্যাসার্ধে পৃথিবীর ভূপৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে তুমি একটা কি রাখছো, একটা দোলক ঘড়ি রাখছো, ঠিক আছে। তুমি ভূপৃষ্ঠের মধ্যে একটা দোলক ঘড়ি রাখছো, ওই দোলক ঘড়িটা একটা দোলক ঘড়ি ভূপৃষ্ঠে কিন্তু সঠিক সময় দিবে, রাইট। আমরা ভূপৃষ্ঠে বসবাস করি, সো ভূপৃষ্ঠে আমাদের দোলক ঘড়ি যে টাইমটা দেয়, মানে আমাদের ঘড়ি যে টাইমটা দেয়, ওটাই হচ্ছে কি আমাদের জন্য সঠিক সময়, রাইট। সো ভূপৃষ্ঠে একটা দোলক ঘড়ি টাইম দিল ধরো টি। এখন তাকে যখন তুমি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাবা, এইচ উচ্চতা বিশিষ্ট পাহাড়ে নিয়ে যাবা, তখন কি সে ওই টাইমটা দিবে? তখন তার টাইমটা কোয়াইট চেঞ্জ হয়ে যাবে। তখন তার টাইমটা ধরো টি প্রাইম, বিকজ আমাদের কি কি চেঞ্জ হচ্ছে, আমাদের যখন তুমি এখান থেকে এখানে চলে যাবা জি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই দোলনকালটা কিন্তু আবার জি এর সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? এইভাবে রিলেটেড, টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি। সো এখানে যেটা দোলনকাল, এখানে সেটা দোলনকাল থাকবে না। কেন থাকবে না? বিকজ এখানে আমাদের যেটা অভিকর্ষজ ত্বরণ, এখানে কিন্তু আমাদের ওইটা অভিকর্ষজ ত্বরণ না, কারণ তুমি যতই উঁচুতে যাবা ততই তোমার জি এর ভ্যালুটা কমতে থাকবে। সো যতই জি এর ভ্যালুটা কমতে থাকবে, দোলনকাল কিন্তু আবার দেখো অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সো এখানে আমাদের যতই উপরের দিকে যাবা ততই যেহেতু আমাদের জি এর ভ্যালুটা কমতে আসে, সো এখানে আমাদের দোলনকালটা ততই কি হতে থাকবে, বাড়তে থাকবে। অর্থাৎ তুমি একটা দোলক ঘড়িকে যতই পাহাড়ের উপরে নিয়ে যাবা ততই দোলনকালটা বাড়বে, কারণ টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি। যতই জি এর ভ্যালুটা কমতেছে, উপরে যাচ্ছ বলেই কমতেছে, সো ততই আমাদের দোলনকালটা কিন্তু কি বাড়বে। সো আমরা এই জিনিসটা বুঝতে পারছি, বাড়ুক বা কমুক, যে ভূপৃষ্ঠে আর পাহাড়ের চূড়ায় দোলনকালটা সেম থাকবে না। এই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিতে পারলাম। ওকে, এই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিলাম। আচ্ছা, সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি টি ইকুয়াল ধ্রুবক ইন্টু 1 বাই রুট ওভার জি। সো এখান থেকে আমরা লিখতে পারি টি ইন্টু রুট ওভার জি সমান হচ্ছে ধ্রুবক। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি টি ইন্টু রুট ওভার জি সমান ধ্রুবক। ওকে, তাহলে আমরা লিখতে পারি না টি ইন্টু রুট ওভার জি সমান টি প্রাইম ইন্টু রুট ওভার জি প্রাইম। ওকে, টি রুট ওভার জি সমান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টি ওয়ান রুট ওভার জি ওয়ান সমান টি টু রুট ওভার জি টু সমান
ডট 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 টি এন রুট ওভার জি এন, এই জিনিসটা যেহেতু তোমাদেরকে পড়াইছিলাম, সো আমরা লিখতে পারি টি ইন্টু রুট ওভার জি সমান টি প্রাইম ইন্টু রুট ওভার জি প্রাইম। ওকে, তাহলে আমরা এখন যদি টি বাই টি প্রাইম লিখি তাহলে এখানে কি লিখতে পারি, রুট ওভার জি প্রাইম বাই রুট ওভার জি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এই যে এই ভ্যালুটা দেখো, রুট ওভার জি প্রাইম বাই রুট ওভার জি। সো এই ভ্যালুটা এখন আমরা কোথায় বসাবো, এই 3 নম্বর সমীকরণের এখানে বসাবো। ঠিক আছে, যদি বসাই তাহলে কি হয় দেখো, সো লিখতে পারি এইচ ইকুয়াল, দেখো এখানে রুট ওভার জি প্রাইম বাই জি, সো সমান কি আসছে টি বাই টি প্রাইম। সো এইচ ইকুয়াল হচ্ছে টি বাই টি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। ওকে, টি বাই টি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। সো এই টিটা হচ্ছে ভূপৃষ্ঠে দোলনকাল, ভূপৃষ্ঠে দোলক ঘড়ির দোলনকাল। ওকে, কার দোলনকাল, দোলক ঘড়ির দোলনকাল। আর এই টি প্রাইমটা হচ্ছে পাহাড়ের চূড়ায় দোলনকাল। ওকে, সো এই আরেকটা ফর্মুলা যেটা দিয়ে আমরা পাহাড়ের হাইট বের করতে পারি। সো সবার ক্লিয়ার কিনা একটু জানো, ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা জানো। সবার ক্লিয়ার কিনা একটু জানো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা দেখতেছি কোথায় সমস্যা রয়েছে, দেখি দেখি একটু চেক করে দেখি। দেখি জি বাই জি প্রাইম সমান জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই জি এম। সো কাটা যায়, কাটা গেল, জি বাই জি প্রাইম, জি বাই জি প্রাইম আর প্লাস এইচ বাই আর। আচ্ছা, তাহলে ঝামেলাটা লাগছে কোথায়, জি বাই জি প্রাইম। আচ্ছা, সো এখানে জি প্রাইম বাই জি করলাম, আর বাই আর প্লাস এইচ। আচ্ছা, এখানে ঝামেলাটা হয়েছে না, এখান থেকে এখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা দেখি, দেখতেছি, একটু ওয়েট, ঝামেলাটা কোথায় আছে দেখতেছি। জি বাই জি প্রাইম জি এম বাই আর স্কোয়ার। ওকে, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জি এম কাটা গেল, আর প্লাস এইচ বাই আর। আচ্ছা দেখো তাহলে জি বাই জি প্রাইম সমান আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। সো এটাই হয়। আচ্ছা, তাহলে এটা জি বাই জি প্রাইম হবে, রাইট, এটা হবে জি বাই জি প্রাইম। ওকে, সো এটা হবে জি বাই জি প্রাইম, এটা হবে জি বাই জি প্রাইম। হাই হাই, এটা তো বিশাল একটা গন্ডগোল, জি বাই জি প্রাইম। সো এটা হয়ে যাবে, দেখো এখানে তাহলে হবে কি, এখান থেকে তাহলে একটা ফর্মুলা আনা যায়, দেখো টি প্রাইম বাই টি সমান রুট ওভার জি বাই জি প্রাইম। ওকে, ওকে, এটা একটু উল্টো হয়ে গেছিল এখানে একটা ভুলের কারণে, একটু একটু চেক, এখন ঠিক আছে, এখন চেক করে নাও, এখন ঠিক আছে। এখানের মধ্যে একটা গন্ডগোলের কারণে পুরো জিনিস উল্টো হয়ে গেছিল। ফর্মুলা দেখো উল্টা হবে, জাস্ট উল্টা হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ যে বলে দিছো, আমি খেয়াল করি নাই আসলে। দেখো এখন, দেখো ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা দেখো। এখন ঠিক আছে কিনা দেখো। ওকে, আচ্ছা তোমাদের সবার কি নেট প্রবলেম? সবার যদি নেট প্রবলেম হয় তাহলে ক্লাস এখানে শেষ করে দিব। আর যদি বলো যে নেট প্রবলেম না, তাহলে হচ্ছে আরও কিছুক্ষণ পড়াবো। সো বলো, একটু বলো নেট প্রবলেম কিনা, নাকি সব কিছু ঠিকঠাক আছে?
ওকে, অনেকের দেখতে পাচ্ছি নেট সমস্যা। ওকে ঠিক আছে, আজকে যেহেতু নেট সমস্যা, সো আজকের ক্লাসটা আমি আর কন্টিনিউ করতেছি না। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লং ডিউরেশন ক্লাস নিব, অ্যান্ড লং ডিউরেশন ক্লাস নিয়ে আমরা টাইমের যেটা ফর্মুলা, টাইমের ফর্মুলাটা আমরা শিখে ফেলবো। আজকে অনেক ঝামেলা করতেছে, রাইট, আজকে অনেক ঝামেলা করতেছে, অনেকের ঝামেলা করতেছে। ওকে, সো আজকে যেহেতু অনেকের ঝামেলা করতেছে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আচ্ছা, তোমাদেরকে একটা প্রবলেম লিখে দেই, প্রবলেমটা তোমরা বাসায় ট্রাই করবা, ঠিক আছে? প্রবলেমটা অনেকেই হয়তো পারো, একটু দেখো। ওকে, একটু দেখো, এটা একদম কনসেপ্টের একটা কোয়েশ্চেন। সো একটা সরল দোলকের যে ববটা, এই ববটা ধরো পানিপূর্ণ আছে, পুরোটা পানিপূর্ণ আছে। ওকে, ববটা পুরোটা পানিপূর্ণ আছে, ঠিক আছে? সো কোয়েশ্চেন হচ্ছে, যদি এখানে একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে ববটার দোলনকালের কী রূপ পরিবর্তন হবে? তাহলে একটা বব, পানিপূর্ণ বব, ঠিক আছে, পানিপূর্ণ বব, ঠিক আছে? এই পানিপূর্ণ বব মানে একটা সরল দোলকের যে বব, এই ববটা পানিপূর্ণ আছে। সো কোয়েশ্চেন হচ্ছে, যদি একটা ছিদ্র করে পানিগুলো বের করে দেওয়া হয়, তাহলে এটার দোলনকালের কি রূপ পরিবর্তন হবে? ঠিক আছে, ধরো ববটা দুলতে দেওয়া হলো, একটা পানিপূর্ণ ববকে দুলতে দেওয়া হলো, হঠাৎ করে যদি তুমি ছিদ্র করে দাও, এখানে যদি ছিদ্র করে দাও, যদি ছিদ্র করে পানি পড়তে দাও, তাহলে কোয়েশ্চেন হচ্ছে দোলনকালের কি রূপ পরিবর্তন হবে? ঠিক আছে, সো লিখো। সো দেখো, পানিপূর্ণ ববকে ছিদ্র করে দিলে দোলনকালের কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, ওকে, অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি। সো অ্যান্সারটা আমি কালকে দিব, অ্যান্সারটা হচ্ছে আমি কালকে দিব। ওকে, সো আরেকটা SW লিখে নাও, আরেকটা হোমওয়ার্ক লিখে নাও। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে, একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, খুবই সোজা। আচ্ছা, সেকেন্ড দোলক কি? সিম্পলি একটা জিনিস মাথায় রাখবা, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, ওইটা হচ্ছে সেকেন্ড দোলক। সো একটু লিখে রাখতে পারো চাইলে, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাই হলো সেকেন্ড দোলক। সো আমরা সবাই জানি T ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার L/G। সো এখানে 2 দিলে 2 পাই রুট ওভার কত L/G, তো 2 কাটা যায়। সো 1 ইকুয়াল পাই রুট ওভার L/ কত G, সো স্কোয়ার করে দাও পাই স্কোয়ার L/G। সো L ইকুয়াল কত? G বাই পাই স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, সেকেন্ড দোলকের G বাই কত? পাই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। সো একটু দেখো, একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, একে, আচ্ছা তোমরা এই কোয়েশ্চেনটা, আমি যেহেতু সময়ের পড়াই নাই, এই কোয়েশ্চেনটা লিখিও না তোমরা,
এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো আছে, এটা না পড়ালে পারবা না, ঠিক আছে? টাইমের এটা যেহেতু করানো হয় নাই তোমাদেরকে, সো এটা আপাতত লিখিও না। আচ্ছা, দেখি অন্য কোনো ম্যাথ দেওয়া যায় কিনা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা করিও। আর সেকেন্ড দোলকের কনসেপ্ট হচ্ছে এটা, সেকেন্ড দোলকের কনসেপ্টটা জেনে রাখো। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড ওটাই হচ্ছে সেকেন্ড দোলক, মানে যেই সরল দোলকটার দোলনকাল 2 সেকেন্ড, মানে এটা একটা ফুল অসিলেশন ফিল আপ করতে 2 সেকেন্ড টাইম নিবে, ওটাই হচ্ছে সেকেন্ড দোলক। আর আমরা সরল দোলকের দোলনকালের ফর্মুলা জানি, টি ইকুয়াল টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। এখান থেকে আমরা টু ইকুয়াল, যেহেতু দোলনকাল 2 সেকেন্ড, সো টু বসালাম, টু ইকুয়াল টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এল ইকুয়াল টু কত, জি বাই পাই স্কোয়ার। সো এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, এল ইজ প্রপোর্শনাল টু রুট ওভার জি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। ওকে, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা একটা লং ডিউরেশন ক্লাস নিয়ে আরও একটু আগাই নিব। ওকে, তো আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই সব কিছু বুঝতে পারছো। আচ্ছা, সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি সবাইকে।